আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় এইচএসসি 25 এবং 26 ব্যাচ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যারা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়েছে একটু আমাকে জানিয়ে দাও কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো, এবং আমার সাউন্ড এবং ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু নিজের পরিচয়টা দিয়ে দাও। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো, কোথা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছে একটু জানাও, কমেন্টের মাধ্যমে জানাও। আজকের ক্লাসটা আমরা শুরু করব ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনার প্রথম পত্র, প্রথম অধ্যায় একদম শুরু থেকে শুরু করব। যেখান থেকে আমাদের এই অধ্যায়ের একদম শুরু, প্রথম অধ্যায়ে কিভাবে শেষ করতে হবে। যেহেতু তোমরা স্কুল জীবন শেষ করে মাত্রই কলেজ জীবন উঠেছো, তাই তোমাদের প্রথমে একটু বুঝে উঠতে কষ্ট হবে কিভাবে কোথা থেকে শুরু করতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে আমাদের সৃজনশীলগুলো সলভ করতে হবে। আমি দেখতে পাচ্ছি ইমরান হোসেন বিপ্লবকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু বন্ধুদের জানিয়ে দাও। ইরিনকে ওয়ালাইকুম আসসালাম ঢাকা থেকে। একটু বাকিরা জানাও কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো আমাদের লাইভ ক্লাসে। একটু জানাও, বন্ধুদের একটু মেনশন করে দাও, নিজের ক্লাসটা একটু মেনশন করে দাও। আমি নিজে একবার মেনশন করে দিচ্ছি ক্লাসটা, নিজে একবার শেয়ার করে দিচ্ছি, বন্ধুদের মেনশন করে দিচ্ছি এবং ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। ভাইয়া কেমন আছেন? বিপ্লব, আমি ভালো আছি। বিপ্লব তুমি কেমন আছো জানাও এবং বন্ধুদের একটু মেনশন করে দাও। ওকে। ইমরান হোসেন বিপ্লব বলছে সিলেট থেকে। তাহলে আমরা ঢাকা থেকে দেখতে পাচ্ছি, সিলেট থেকে দেখতে পাচ্ছি। দেখি কে কোন জায়গা থেকে বলো। বাংলাদেশের কোন কোন বিভাগ থেকে আমরা ক্লাস করতেছি একটু দেখতে চাই, আমাদের প্রথম ক্লাস। ওকে। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি আমাদের সবকিছু ঠিকঠাক আছে এবং আমরা সবাই লাইভ ক্লাসে যুক্ত হয়ে গিয়েছি। তাহলে আমরা আজকে কি পড়বো সেটা একটু দেখে নিই। ব্যবসায়ের মৌলিক ধারণা, প্রথম অধ্যায়, প্রথম পত্র। একদম শুরু থেকে বেসিক থেকে শুরু করব এবং পুরো আমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়বো। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি হোসনে রাশিমা ফেনী থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। রিয়াজুল আবরার মামুর যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রিয়াজুল আবরার মামুর। ওকে, একটু বন্ধুদের মেনশন করে দিই, ক্লাসটা একটু শেয়ার করে দিই এবং বন্ধুদের মেনশন করে দিই। তোমাদের জন্য যেহেতু ফ্রি ক্লাস নিচ্ছি, এটা তোমাদের দায়িত্ব একটু ক্লাসটা শেয়ার এবং বন্ধুদের মেনশন করে দেওয়া। প্রথমে দেখ আমরা শুরু করব। ব্যবসায়ের অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। আমাকে আগে চিনতে হবে ব্যবসায় জিনিসটা কি, ব্যবসায় কাকে বলে। আমরা তো এমনি চিনি ব্যবসায় কাকে বলে, আমাদের বাসার আশেপাশে অনেকগুলো ব্যবসা রয়েছে। মুদির দোকান, পানের দোকান, ওষুধের দোকান, আরো অনেক কিছু দোকান রয়েছে। তাহলে এগুলাকে আমরা ব্যবসায় বলবো? হ্যাঁ, এগুলাকে ব্যবসায় বলতে পারবো। কিন্তু ব্যবসায়ের একটা সংজ্ঞা রয়েছে, ব্যবসা কাকে বলে। যখন আমাকে সৃজনশীলের ক নাম্বারে প্রশ্ন করবে ব্যবসায় কাকে বলে বা ব্যবসায় বলতে কি বুঝো, তাহলে আমরা শুরু করি। ব্যবসায়ের ধারণা। ব্যবসায় শব্দটি ইংরেজির প্রতিশব্দ হলো বিজনেস। এর অর্থ হলো কোনো কাজে ব্যস্ত থাকা। তার মানে বিজনেস মানে কি? কোনো কাজে ব্যস্ত থাকা। অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করেছে আমি এখন আর বেকার নেই, আমি কোনো একটা কাজে কি আছি, ব্যস্ত আছি। বিজনেস শব্দের অর্থ হচ্ছে কোনো কাজে ব্যস্ত থাকা। সাধারণত মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদন, বন্টন ও এর সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। তার মানে আমি ব্যবসায় কাকে বলে সংজ্ঞাটা পেলাম, কিন্তু এই সংজ্ঞার মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু লুকিয়ে আছে। এই সংজ্ঞা থেকে অনেক প্রকারের প্রশ্ন হতে পারে। যেমন দেখো, মুনাফা অর্জনের লক্ষ্যে, এখান থেকে প্রশ্ন আসতে পারে ব্যবসায়ের মূল লক্ষ্য কি বা ব্যবসায়ের প্রধান লক্ষ্য কি? মুনাফা অর্জন। তাহলে আমি ব্যবসাটা কেন করছি? মুনাফা অর্জনের জন্য করছি, টাকা ইনকাম করার জন্য করছি। এটাই হচ্ছে ব্যবসায়ের প্রধান লক্ষ্য। একটা এমসিকিউ আসতে পারে। এরপর উৎপাদন, বন্টন ও এর সহায়ক যাবতীয়। তাহলে আমাকে ব্যবসা করার জন্য উৎপাদন, বন্টন এবং এর আরো সহায়ক অনেক কিছুর সাহায্য লাগবে। বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। আমার ব্যবসাটা কি হতে হবে? বৈধ হতে হবে। আমি কোনো অবৈধ ব্যবসা করতে পারবো না। যেমন আমি যদি কোনো ইলিগাল ব্যবসা করি, যেমন আমি যদি কোনো নেশার পণ্য বিক্রি করি, ইয়াবা বিক্রি করি, এটাকে কি ব্যবসা বলতে পারবো? পারবো না, কারণ এটা হচ্ছে একটা অবৈধ ব্যবসায়। আমাকে অবশ্যই কি করতে হবে? বৈধ হতে হবে ব্যবসাটা, তাহলে আমি বলতে পারবো। এসএসসি এর সাথে পুরাই মিল আছে স্যার। হ্যাঁ, প্রথম অধ্যায়টা এসএসসির সাথে মিল পাবা, কিন্তু দেখবা আস্তে আস্তে তোমরা অনেক নতুন কিছু শিখছো। কারণ তোমাদের স্কুল জীবনের যে বইটা ছিল ব্যবসায় উদ্যোগ, ওইটাতে তোমরা যে পড়াগুলো পড়ছো এগুলো এখানে 10%। তোমাকে আর আরো 10 গুণ পড়া বাড়বে এইচএসসি তে। আমাদের আরো 10 গুণ পড়া বাড়বে। একটা প্রথম পত্র, একটা দ্বিতীয় পত্র, অনেক বড় বড় অধ্যায়গুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব, খুব সহজে শিখবো। তাহলে আমরা কোথায় ছিলাম? বৈধ। আমার ব্যবসাটা কি হতে হবে? বৈধ হতে হবে। অবৈধ কোনো ব্যবসাকে আমরা ব্যবসায় বলতে পারবো না।
তাহলে আমি দুইটা জিনিস পেলাম, ব্যবসায়ের মূল লক্ষ্য কি, মুনাফা অর্জন, এবং আমার ব্যবসাটা কি হতে হবে, বৈধ হতে হবে, অর্থনৈতিক হতে হবে, এখানে টাকার লেনদেন থাকতে হবে, তখনই আমি সেটাকে কি বলতে পারবো, ব্যবসায় বলতে পারবো। এই উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে এবং বন্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে করা হয়। তাহলে আমি যে উৎপাদনগুলো করব এগুলো কিসের সাহায্যে করব, শিল্পের মাধ্যমে, এবং যে বন্টন করব সেটা বাণিজ্যের মাধ্যমে করব। এটা হচ্ছে আমাদের ব্যবসায়ের ধারণা। তাহলে আমরা বেসিকটা বুঝে গেলাম, ব্যবসায় কি, ব্যবসায়ের মূল লক্ষ্য কি, এবং ব্যবসাটা কেমন হতে হবে। সামান্য করে এটা পরে আমরা এটা বুঝে গেলাম বিজনেস শব্দের অর্থ কি। এরপর দেখো, ব্যবসায়ের ক্রমবিকাশ নিয়ে পড়বো, কিভাবে ব্যবসাটা শুরু হয়েছে, ব্যবসায়ের শুরুটা আসলে কোথা থেকে, কোন কোন যুগের মাধ্যমে ব্যবসাটা এসেছে। এখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো আসবে, এমসিকিউ। দেখো আমরা তিনটা যুগ নিয়ে পড়বো, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। প্রথমে আমরা শুরু করবো প্রাচীন যুগ নিয়ে। প্রাচীন যুগে কি কি হয়েছিল, পশু পাখি শিকার, মাছ আহরণ, পশুপালন ও কৃষিকাজ। তাহলে এগুলো প্রাচীন যুগে করা হতো। হস্তশিল্পজাত পণ্য তৈরি, প্রাচীন যুগে হস্তশিল্পজাত পণ্য তৈরি করা হতো। এখন তো বিভিন্ন মেশিন চলে আসছে, এখন মেশিনের মাধ্যমে পণ্যগুলো তৈরি করা হয়। উৎপাদনকারী ও ভোগকারী শ্রেণীর উদ্ভব, তাহলে উৎপাদনকারী শ্রেণী তৈরি হয়েছে এবং ভোগকারী শ্রেণী উদ্ভব হয়েছে। প্রত্যক্ষ বিনিময় প্রথা প্রচলন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রত্যক্ষ বিনিময় প্রথা এটা মানে কি, এটার ইংরেজি হচ্ছে বাটার সিস্টেম। এটাকে ইংরেজিতে বলা হয় বাটার সিস্টেম, প্রত্যক্ষ বিনিময়। অর্থাৎ প্রত্যক্ষ বিনিময় হচ্ছে, প্রাচীন যুগে কিন্তু আমাদের কি ছিল না, টাকা ছিল না, টাকার উদ্ভব হয়নি। তখন মানুষ এক্সচেঞ্জ করত, বিনিময় করত। ধরে নিলাম আমার কাছে দান আছে, আমার একজন মানুষের কাছে আলু আছে। আমার কাছে যেহেতু দান আছে, আমার আর দান দরকার নেই, আমার আলু দরকার। আর যার কাছে আলু আছে তার কিন্তু দান দরকার। তাহলে আমাদের যেহেতু টাকা পয়সা তৈরি হয়নি, তখন আমরা কিভাবে জিনিসগুলো নিব, আমি ওকে বললাম আমি তোমাকে কিছু দাম দিচ্ছি, তুমি আমাকে কিছু আলু দাও। আমরা পণ্যগুলো কি করে নিলাম, বিনিময় করে নিলাম। এই বিনিময়কে বলা হয় প্রত্যক্ষ বিনিময় প্রথা, যেটাকে ইংরেজিতে বলা হয় কি, বাটার সিস্টেম। একটা পণ্যের পরিবর্তে আমি আরেকটা পণ্য কি করে নিচ্ছি, বিনিময় করে নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের প্রত্যক্ষ বিনিময় প্রথা। এখান থেকে এমসিকিউ আসে, প্রত্যক্ষ বিনিময় প্রথা প্রচলন হয় কখন, প্রাচীন যুগে। সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রাচীন যুগে, এমসিকিউ তো থাকবে। এই যে দেখো, বিনিময় মাধ্যমে প্রচলন, তাহলে প্রাচীন যুগ সম্পর্কে আমাদের এগুলো জানলেই হবে। এখান থেকে প্রশ্ন আসে, এর বাইরে থেকে প্রশ্ন হয় না। দ্রব্য বিনিময় তো হয় স্যার, হ্যাঁ, প্রত্যক্ষ বিনিময় দ্রব্য বিনিময় একই কথা, দ্রব্য বিনিময় প্রত্যক্ষ বিনিময় একই কথা। ওকে, জান্নাতুল মাওয়া, ওয়ালাইকুম আসসালাম। এরপর দেখো, আমরা প্রাচীন যুগ নিয়ে পড়লাম, এখন মধ্যযুগ নিয়ে পড়বো। মধ্যযুগে কি কি হয়েছিল, বাজার ও শহরের উৎপত্তি হয়েছিল। প্রাচীন যুগের পর মধ্যযুগে আস্তে আস্তে বাজার সৃষ্টি হয়েছে, শহর উৎপত্তি হয়েছে। এই যে অর্থ ও মুদ্রা ব্যবস্থার প্রচলন, মোস্ট ইম্পর্টেন্ট। প্রাচীন মধ্যযুগে কি হয়েছিল, অর্থের প্রচলন শুরু হয়ে গেছে। তখন মানুষ অর্থ বা মুদ্রা দিয়ে পণ্য কি করত, কেনা বেচা করত। আমার যে পণ্যটা লাগবে আমি টাকা দিয়ে সেই পণ্যটা কিনে নিয়ে আসতাম। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, অর্থ বা মুদ্রা প্রচলন শুরু হয় কোন যুগে, মধ্যযুগে। তারপর উপনিবেশ সৃষ্টি হয়েছিল। উপনিবেশ, উপনিবেশটা আসলে কি, উপনিবেশটা হচ্ছে বিস্তারিত বললে অনেকক্ষণ লাগবে আমাদের উপনিবেশটা বোঝার জন্য। আমরা জাস্ট মনে রাখবো উপনিবেশ সৃষ্টি হয়েছিল মধ্যযুগে। অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি, এই যে অংশীদারি ব্যবসা, এটা হচ্ছে তোমাদের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। একচেটিয়া ও উৎপাদক নিয়ন্ত্রিত বাজার তৈরি হয় কখন, মধ্যযুগে। মধ্যযুগ থেকে সবচেয়ে যে প্রশ্নটা বেশি আসে সেটা হচ্ছে এটা, অর্থ বা মুদ্রা ব্যবস্থার প্রচলন হয় কখন, মধ্যযুগে। ক্লিয়ার? তাহলে আমরা প্রাচীন যুগ পড়লাম, মধ্যযুগ পড়লাম। এরপর দেখো আধুনিক যুগ। আধুনিক যুগে কি কি হয়েছিল, আমরা বর্তমানে কিন্তু আধুনিক যুগে রয়েছি। আমরা বর্তমানে কোন যুগে আছি, আধুনিক যুগে। তাহলে আধুনিক যুগে হয়েছিল শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব থেকে আরেকটা প্রশ্ন আসে, কত সালে শিল্প বিপ্লব হয়েছিল, 1750 থেকে 1850। এই 100 বছর মোট শিল্প বিপ্লব হয়েছিল। 1750 থেকে 1850, মোট 100 বছর শিল্প বিপ্লব হয়েছিল। প্রযুক্তির উন্নয়ন ও আধুনিকায়ন হয় আধুনিক যুগে। উৎপাদক থেকে ভোক্তা নিয়ন্ত্রিত বাজার রূপান্তর হয়। বর্তমানে আধুনিক যুগে বাজারকে নিয়ন্ত্রণ করছে ভোক্তারা, আমরা সবাই নিয়ন্ত্রণ করতেছি। বীমা ব্যবস্থার প্রচলন হয় আধুনিক যুগে। কোম্পানি সংগঠনের উৎপত্তি হয় আধুনিক যুগে। ব্যবসায় জোট, যৌথ উদ্যোগ, রাষ্ট্রীয় ব্যবসায়, সামাজিক ব্যবসায়ের প্রচলন হয় কোন যুগে, আধুনিক যুগে। একচেটিয়া কি স্যার, আচ্ছা আমরা অনেকে বুঝি না একচেটিয়াটা কি।
যখন কোনো বাজারে একজন বিক্রেতা থাকবে সেটা হচ্ছে একচেটিয়া বাজার। মনে করো আজকে আমি বাজারে গেলাম ইলিশ মাছ কেনার জন্য, কিন্তু বাজারে শুধু একজনের কাছে ইলিশ মাছ আছে আর কারো কাছে ইলিশ মাছ নাই। তো ওই ইলিশ মাছ বিক্রেতা চিন্তা করতেছে আজকে তো বাজারে কারো কাছে ইলিশ মাছ নাই, তার মানে আজকে গ্রাহকও বেশি, আমি 500 টাকার ইলিশ মাছ 1000 টাকায় বিক্রি করতে পারবো। কেন? কারণ আজকে বাজারে কেউ ইলিশ মাছ আনতে পারেনি, একজনই এনেছে। যে বাজারে একজন বিক্রেতা থাকে সেটা হচ্ছে একচেটিয়া বাজার। তো এখন ওই বিক্রেতা কি করলো, 500 টাকার মাছ 1000 টাকা করে বিক্রি করতেছে, লাভ করতেছে বেশি, কারণ বাজার আর কেউ ছিল না। সেটাকে বলে একচেটিয়া বাজার। বুঝতে পেরেছি? হ্যাঁ, এই যে আফিফা জান্নাত নূর খুব সুন্দর করে লিখে দিয়েছে, যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে কিন্তু ক্রেতা একের অধিক, তাকে একচেটিয়া বাজার বলে। এই যে আমি আজকে ইলিশ মাছ কিনতে গেলাম, এখানে দেখছি একজনের কাছে আছে, তার মানে একজন বিক্রেতা, কিন্তু অনেকে ইলিশ মাছ কিনতে এসেছে। বুঝতে পারছি আমরা একচেটিয়া বাজার কি। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা বুঝে গিয়েছি। প্রাচীন যুগে কি কি ছিল, মধ্যযুগে কি কি হয়েছিল, আধুনিক যুগে কি কি হয়েছিল। ক্লিয়ার? ভেরি গুড, ক্লিয়ার। তারপর আমরা ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কি কি? দেখো, ব্যবসায় হলো মুনাফার আশায় সম্পাদিত বৈধ অর্থনৈতিক কাজের সমষ্টি। আমরা এটা জানি, ব্যবসায়ের সংজ্ঞাটা কি আমরা পড়েছি। কোনো কাজকে ব্যবসায় বলে গণ্য হতে হলে এর বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। তার মানে আমি কখন একটা ব্যবসাকে ব্যবসায় বলতে পারবো, কিছু বৈশিষ্ট্য থেকে আমি বলতে পারবো। সেই বৈশিষ্ট্যগুলো এখন আমরা পড়বো। 1 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে দেখো, মুনাফা অর্জনের লক্ষ্য। আমি ব্যবসাটা শুরু করব, আমার লক্ষ্য থাকতে হবে আমার মুনাফা অর্জন। যদি মুনাফা অর্জন না থাকে তাহলে সেটা ব্যবসায় হবে না। যেমন আমি একটু উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। দেখো, আমার মা আমার জন্য কি তৈরি করছে, শার্ট তৈরি করতেছে, তার ছেলের জন্য নিজের হাতে শার্ট তৈরি করতেছে। আমি কি এটাকে ব্যবসায় বলতে পারবো কিনা তোমরা কমেন্ট করে জানাও। আমার নিজের আম্মু আমার জন্য শার্ট তৈরি করছে, এটাকে কি আমি ব্যবসায় বলতে পারবো? একটু যারা আছো কমেন্ট করে জানাও তো, ব্যবসায় বলতে পারবো কিনা। আমরা খুব ভালোভাবে একদম বিস্তারিত বুঝে নিব। তাহলে দেখো, না, মুবারক হোসেন ভেরি গুড, না, আমার মা আমার জন্য শার্ট তৈরি করছে এটাকে আমি ব্যবসায় বলতে পারবো না, কারণ আমার মায়ের পিছনে কোনো উদ্দেশ্য নেই যে মুনাফা অর্জন করা। তিনি তার ছেলের জন্য শার্টটা তৈরি করছেন, তার ছেলে পরবে, তাহলে এটার পিছনে কোনো কি নেই, মুনাফা অর্জনের লক্ষ্য নেই। কিন্তু একইভাবে এখন আমার মা শার্ট তৈরি করছে বাজারে বিক্রির জন্য, বাজারে বিক্রি করার জন্য। আমাদের বাজারে একটা দোকান আছে, সেই দোকানে বিক্রি করার জন্য আমার আম্মু নিজের হাতে শার্ট তৈরি করতেছে। এখন এটাকে আমি ব্যবসায় বলতে পারবো কিনা তোমরা বলো। এই যে এখন এটাকে আমি ব্যবসায় বলতে পারবো কিনা তোমরা বলো। একটু দ্রুত জানাতে হবে। জান্নাতুল মাওয়া, না, হ্যাঁ, একটু এটা জানাও দ্রুত। যার আগে যে আনসার করতে পারে তার কনসেপ্ট তাড়াতাড়ি ক্লিয়ার হবে। হ্যাঁ, মুবারক হোসেন সবার আগে উত্তর দিয়েছে। এখন আমি এটাকে ব্যবসায় বলতে পারবো, কেন না, কারণ এখন আমার আম্মুর শার্টটা তৈরির পিছনে কি আছে, মুনাফা অর্জনের লক্ষ্য আছে। জি স্যার, এখন আমি এটাকে ব্যবসায় বলতে পারবো। প্রথমে বলতে পারিনি কেন, কারণ তখন মুনাফা অর্জনের লক্ষ্য ছিল না, এখন কিন্তু মুনাফা অর্জন লক্ষ্য আছে, তাহলে আমি এখন বলতে পারবো। জি স্যার। রিদওয়ানুল আজিম, ইমরান হোসেন বিপ্লব, মোবারক হোসেন, জান্নাতুল মাওয়া, ভেরি গুড, সবার আনসার সঠিক হয়েছে। এখন আমরা এটাকে ব্যবসায় বলতে পারবো। তার মানে আমরা প্রথম বৈশিষ্ট্যটা শিখে গেলাম, মুনাফা অর্জনের লক্ষ্য থাকতে হবে। 1 নাম্বারটা ক্লিয়ার। আইনগত বৈধতা, আমার ব্যবসাটা বৈধ হতে হবে, কোনো অবৈধ ব্যবসা আমি করতে পারবো না। আর্থিক মূল্য, এই ব্যবসার একটা আর্থিক মূল্য থাকতে হবে। যেমন আমরা যে ব্যবসা করি, আমরা কিসের আদান প্রদান করি, অর্থের আদান প্রদান করি। আমার যে জিনিসটা লাগবে সেটা আমি নিব, এর পরিবর্তে আমি টাকা দিব। তার মানে আমাদের এখানে কি হয়েছে, অর্থের আদান প্রদান হয়েছে, এটাকে আমরা বলবো আর্থিক মূল্য। এরপর দেখো, উপযোগ সৃষ্টি, আমাদের ব্যবসার ফলে কি সৃষ্টি হবে, উপযোগ সৃষ্টি হবে। তাহলে উপযোগটা কি, এটা তো স্যার বুঝি না। উপযোগটা একটু হচ্ছে একটা বড় টপিক, উপযোগটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে, কখন একটু নিচে আমাদের আলোচনা আছে, তখন একটু বিস্তারিত ভাবে আমরা বুঝে নিব আসলে উপযোগটা কি। বুঝতে পারছি? তারপর দেখো, ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা, এটা একটু আমাদের বুঝতে হবে। ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতাটা আসলে কি, অর্থাৎ আমাদের নিয়মিত লেনদেনটা হতে হবে, ক্রয় বিক্রয় যেটা আছে সেটা নিয়মিত হতে হবে। ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা,
অর্থাৎ যখন একটা লেনদেন নিয়মিত হবে তখনই আমরা এটাকে ব্যবসায় বলতে পারবো, না হলে আমরা এটাকে ব্যবসায় বলতে পারবো না। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি 2020 সালে 2020 সালে একটা মোটরসাইকেল ক্রয় করলাম। 2020 সালের মোটরসাইকেলটা 2021 সালে আবার বিক্রি করে দিলাম। 1 বছর পর একটা লেনদেন করলাম। আবার কি করলাম, 2022 সালে আর একটা মোটরসাইকেল কিনলাম, সেটা 2024 সালে 2 বছর পর বিক্রি করে দিলাম। তাহলে আমার লেনদেনটা কিন্তু নিয়মিত হচ্ছে না, 1 বছর 2 বছর পর পর হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো না, ব্যবসায় বলতে পারবো না। আমরা এটাকে কেন ব্যবসায় বলতে পারবো না, কারণ এখানে লেনদেনের পৌনঃপুনিকতা নেই। 1 বছর 2 বছর পর পর লেনদেন হলে সেটাকে লেনদেন বলবো না, আমাদের লেনদেন হতে হবে নিয়মিত। তখন আমি এটাকে কি বলতে পারবো, ব্যবসায় বলতে পারবো। ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা। এবার একটু কমেন্ট করে জানাতো বুঝছে কিনা আমরা ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা মানে কি। সীমান্ত নাগ, একটু বন্ধুদের মেনশন করে দাও, সবাই বন্ধুদের একটু মেনশন করে দাও, একটু ক্লাসটা শেয়ার করে দাও। ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা, তাহলে এটা আমরা বুঝে গিয়েছি, ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা মানে লেনদেনটা নিয়মিত হতে হবে, অনিয়মিত লেনদেন হবে না। রিদওয়ানুল আজিম, হ্যাঁ। ইমরান হোসেন বিপ্লব, জি স্যার, ওকে, বুঝছি স্যার, ধন্যবাদ। এরপর দেখো, ঝুঁকি ও অনিশ্চয়তা। আমাদের ব্যবসা শুরু করতে হলে আমাদের অবশ্যই ঝুঁকি নিতে হবে, কারণ আমি জানি না আমার ব্যবসাটা লাভ হবে নাকি লস হবে, আমি একটু ঝুঁকির মধ্যে থাকবো। তাহলে ব্যবসায় শুরু করতে হলে অবশ্যই ঝুঁকি নিতে হবে। যে ব্যবসায়ের ঝুঁকি যত বেশি, সে ব্যবসায়ের মুনাফাও কিন্তু তত বেশি। তাহলে ঝুঁকি ও অনিশ্চয়তা হচ্ছে ব্যবসায়ের একটা প্রধান বৈশিষ্ট্য। ব্যবসা করতে হলে অবশ্যই ঝুঁকি নিতে হবে। অনিশ্চয়তা হচ্ছে কি, ভবিষ্যতে কি হবে না হবে আমি কিছুই জানি না, অনিশ্চয়তা একটা অবস্থায় রয়েছে। ওকে, আফিফা জান্নাত নূর বলছে বন্ধু নাই স্যার। আচ্ছা, বন্ধু নেই, তাহলে বন্ধু বানিয়ে ফেলবা, অথবা কোনো তোমার জুনিয়রকে তুমি সাজেস্ট করতে পারো ক্লাসটা। সীমান্ত নাগ, স্যার ক্লাস কবে শুরু হবে? আমাদের অ্যাডভান্স ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি চলমান আছে। এইচএসসি 25 এবং 26-এর জন্য আমাদের অ্যাডভান্স ব্যাচ রয়েছে, যেটাতে তুমি ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। খুব অল্প ফিতে তোমরা কিন্তু ভর্তি হতে পারবা আমাদের অ্যাডভান্স ব্যাচে। স্যার আপনি কি মার্কেটিং পড়ান? হ্যাঁ জি, মার্কেটিংও আমি ক্লাস নিই, অবশ্যই তোমাদের জন্য ফ্রি ক্লাস নিব। তারপর আসে আমাদের অন্য বৈশিষ্ট্য, উদ্যোগ গ্রহণ। ব্যবসা করার জন্য অবশ্যই আমাকে কি নিতে হবে, উদ্যোগ নিতে হবে। এই যে আমি ব্যবসাটা শুরু করব, এটা নিয়ে একটু গবেষণা করতে হবে, কি কি করতে হবে, সকল বিষয়ে আমাকে উদ্যোগ নিতে হবে। পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন, আমাকে ব্যবসায় অবশ্যই কি করতে হবে, পণ্যদ্রব্য সেবা উৎপাদন করতে হবে। সেই পণ্যদ্রব্যগুলো আবার বন্টন করতে হবে, শুধু উৎপাদন করতে হবে, সেগুলো গ্রাহকদের মধ্যে বন্টন করতে হবে। সেবামূলক মনোভাব, আমাদের গ্রাহকদের সেবা দেওয়ার জন্য সেবামূলক মনোভাব থাকতে হবে। নমনীয়তা, আমাদের প্রতিষ্ঠানটা অবশ্যই কি হতে হবে, নমনীয় হতে হবে। নমনীয়তা মানে কি, একটু আসো সবাই বুঝে। নমনীয়তা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার অবস্থা। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া হচ্ছে নমনীয়তা। যখন ব্যবসায়ের কোনো পরিবেশ চেঞ্জ হবে, তখন সেই পরিবেশ অনুযায়ী আমাদের অ্যাডজাস্ট হতে হবে, এটা হচ্ছে নমনীয়তা। তারপর দেখো স্বাধীন পেশা বা বৃত্তি, ব্যবসা হচ্ছে একটি স্বাধীন পেশা। আমি যদি অন্যের আন্ডারে চাকরি করি, সেটা কিন্তু স্বাধীন পেশা নয়। এখন আমি নিজেই নিজের ব্যবসা করতেছি, নিজেই নিজের ব্যবসার মালিক। আমার ব্যবসায় আরো 4-5 জন মানুষকে আমি চাকরি দিয়েছি। তাহলে ব্যবসাটা হচ্ছে কি একটা স্বাধীন পেশা। তারা আমাকে একটু জানাও তো এই বৈশিষ্ট্যগুলো বুঝছি কিনা, ব্যবসায়ের সকল বৈশিষ্ট্য আমরা বুঝছি কিনা। অর্থাৎ এখন আমি চিনতে পারবো কোনটাকে আমি ব্যবসায় বলতে পারবো এবং কোনটাকে ব্যবসায় বলতে পারবো না। এগুলো সবাই জানাও এখন আমরা বুঝতে পারছি কিনা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে। আমি তোমাদের জন্য মার্কেটিং ক্লাসও নিব খুব শীঘ্রই সামনে। মার্কেটিং, ম্যানেজমেন্ট, তোমাদের যা যা দরকার হয় নিব। রিদওয়ানুল আজিম জানাচ্ছে জি স্যার, মোবারক হোসেন জানাচ্ছে জি স্যার, ধন্যবাদ। আফিফা জান্নাত নূর জানাচ্ছে জি স্যার, ধন্যবাদ সবাইকে। এবার আমরা একটু পরবর্তী টপিক নিয়ে আলোচনা করি। দেখো, ব্যবসায়ের আওতা, এই টপিকটার নাম হচ্ছে আমাদের ব্যবসায়ের আওতা। আমরা একটা কি দেখতে পাচ্ছি, একটা ছক দেখতে পাচ্ছি। প্রথমেই এই ছকটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, ব্যবসাকে প্রথম আমাদের 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে বাণিজ্য, আর একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। অর্থাৎ ব্যবসায়ের কাজটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। তারপর দেখো, এই যে শিল্পের মধ্যে রয়েছে একটা হচ্ছে প্রাথমিক শিল্প, একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প। এখন আমরা চিনবো শিল্প কি, শিল্পের প্রকারভেদ, এগুলো সব আমরা নিচে বিস্তারিত আলোচনা করব। আগে আমরা একটু চারটা দেখে নিই। শিল্পের মধ্যে রয়েছে দেখো কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। তারপর রয়েছে
দ্বিতীয় পর্যায়ের মধ্যে রয়েছে উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। এরপর বাণিজ্যের কাজটা নিচে রয়েছে। প্রত্যেকটা সেবার মধ্যে রয়েছে আইন ভিত্তিক, ডাক্তারি সেবা, প্রকৌশল সেবা, হিসাব ভিত্তিক, কম্পিউটার বা ইন্টারনেট সেবা, বিক্রয় পরবর্তী সেবা। এগুলো হচ্ছে সব কি প্রত্যক্ষ সেবা। তো নিজের ভিডিওতে নিজে কমেন্ট করে স্বাধীন পেশা হবে? হ্যাঁ, তুমি নিজের ভিডিওতে নিজে কমেন্ট করতে পারতো, সেটা অবশ্যই তোমার জন্য স্বাধীন পেশা, কিন্তু এটা তো পেশা নয়। এটা হচ্ছে ভিডিও রিচ বাড়ানোর জন্য কথা যেতে পারে। তারপর দেখো বাণিজ্য। বাণিজ্যের মধ্যে কি কি রয়েছে? পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয়, পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। তাহলে প্রথমে আলোচনা করব পণ্য বিনিময় নিয়ে। পণ্য বিনিময়ে দেখো, একটা হচ্ছে অভ্যন্তরীণ পণ্য বিনিময়, একটা হচ্ছে বৈদেশিক পণ্য বিনিময়। অভ্যন্তরীণ পণ্য বিনিময় কি কি? পাইকারি, খুচরা। আমরা সবাই চিনি না পাইকারি, খুচরা। এরপর হচ্ছে বৈদেশিক পণ্য বিনিময়, আমদানি, রপ্তানি, পুনরপ্তানি এবং অন্ট্রাপো। তাহলে অভ্যন্তরীণ পণ্য বিনিময় মানে একটা দেশের অভ্যন্তরীণ যে পণ্য বিনিময় করা হয়, যেমন পুরো বাংলাদেশে যদি পণ্য বিনিময় করা হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ। দেশের বাইরে গিয়ে পণ্য বিনিময় করলে সেটা হবে কি? বৈদেশিক। তাহলে দেশের ভিতরে হচ্ছে দেখো অভ্যন্তরীণ এ পাইকারি, খুচরা, আর বৈদেশিক পণ্য বিনিময় হচ্ছে আমদানি, রপ্তানি, পুনরপ্তানি, অন্ট্রাপো। এখন এই আমদানি, রপ্তানি, পুনরপ্তানি, অন্ট্রাপো এগুলো কি স্যার? এগুলো আমরা একটু পরে পড়বো। তারপরে হচ্ছে পণ্য বিনিময় করার জন্য আমার অনেক কাজের সহায়তা দরকার হবে। সেই কাজগুলো কি? ব্যাংকিং, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, প্রসার। এগুলো হচ্ছে আমাদের পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। এখন সবাই খাতা কলম নিয়ে রেডি হও, আমি একটা টপিক তোমাদের ক্লিয়ার করব, সেটা হচ্ছে উপযোগ। আমি উপযোগটা ক্লিয়ার করব। এখন সবাই একটু খাতা নিয়ে রেডি হও। আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম উপযোগ নিয়ে, এখন বুঝবো স্যার উপযোগটা কি। উপযোগ টপিকটা যদি তোমরা আজকে ক্লিয়ার করতে পারো, তোমাদের আর কোনোদিন ভুল হবে না। উপযোগটা তোমরা আজকের ক্লাসে ক্লিয়ার করে নাও, তুমি আরেকজনকে শিখাতে পারবা। উপযোগ বিষয় নিয়ে যত প্রকার প্রশ্ন আসবে তুমি সলভ করতে পারবা। তাহলে আমরা সবাই লিখি উপযোগ। প্রথমে জানতে হবে আমাদের উপযোগ কাকে বলে। উপযোগ হচ্ছে, ভালো করে শোনো তারপর নোট করো, কোন দ্রব্য যা মানুষের অভাব পূরণ করতে পারে তাকে উপযোগ বলে। আরেকবার রিপিট করছি, কোন দ্রব্য বা সেবা যা মানুষের অভাব পূরণ করতে পারে বা কোনো কিছু অভাব পূরণ করার ক্ষমতা রয়েছে তাকে উপযোগ বলে। যেমন দেখো, এই যে কলম, এই কলমটা আমার উপযোগ সৃষ্টি করতেছে। এই কলমের মাধ্যমে আমি লিখতে পারতেছি। এই যে এটা একটা স্মার্ট বোর্ড, এখানে আমি স্টুডেন্টদের পড়াতে পারতেছি। আমার সামনে একটা মোবাইল রয়েছে যেখানে আমি লাইভ ক্লাস নিতে পারতেছি। আমার উপরে কতগুলো লাইট রয়েছে। তার মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু উপযোগ সৃষ্টি করতেছে, প্রত্যেকটা জিনিসে আমাদের অভাব পূরণ করতেছে। তাহলে উপযোগ কাকে বলে? কোন দ্রব্য বা সেবা যা মানুষের অভাব পূরণ করতে পারে তাকে উপযোগ বলে। তাহলে উপযোগ কি বুঝছি কিনা বলো, তোমরা বুঝছো কিনা বলো উপযোগ কি বা উপযোগ কাকে বলে। যারা লাইভে রয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাও বুঝছো কিনা। উপযোগ কি বা উপযোগ কাকে বলে? জি স্যার, সাদিয়ানুর জানাচ্ছে জি স্যার, ধন্যবাদ। বাকিরা একটু জানাও। তাহলে আমরা উপযোগ কি শিখে ফেললাম? কোন দ্রব্য বা সেবা যা মানুষের অভাব পূরণ করতে পারে তাকে আমরা উপযোগ বলবো। ওকে, রিদওয়ানুল আজিম, মুবারক হোসেন। আচ্ছা, তাহলে উপযোগ কি শিখে ফেললাম। এখন আমরা বিভিন্ন প্রকার উপযোগ নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে দেখো ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয় আমার সাথে সাথে চাইলে তোমরা নোট করতে পারো। ক্রয় বিক্রয়ের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, এটা এরকম একটা প্রশ্ন আসবে। ক্রয় বিক্রয়ের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ক্রয় বিক্রয়ের ফলে সত্যগত, ব্যক্তিগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। সত্যগত, ব্যক্তিগত বা মালিকানাগত, তিনটা নামই হচ্ছে একই কথা, মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। এখন স্যার এটা আমি বুঝিনি, ক্রয় বিক্রয়ের ফলে কেমনে সত্যগত, ব্যক্তিগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। চলো একটু ভালো করে বুঝে নি। যখন আমরা কোনো পণ্য ক্রয় বিক্রয় করি, যেমন এই পণ্যটা আমি 10 মিনিট আগে লাইব্রেরি থেকে কিনে নিয়ে আসলাম, এই কলমটা 10 মিনিট আগেও এই কলমের মালিক ছিল লাইব্রেরির মানুষটা। এখন আমি এটা টাকা নিয়ে কিনে নিয়ে আসছি, এখন এটার মালিককে আমি। তাহলে ক্রয় বিক্রয়ের ফলে মালিকানা চেঞ্জ হয়ে গেছে না? এই কলমটার মালিক ছিল লাইব্রেরির উনি, আমি কিনে নিয়ে আসছি, এখন এটার মালিক হচ্ছে আমি। তার মানে ক্রয় বিক্রয়ের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
ক্রয় বিক্রয়ের ফলে দেখো সত্যগত, ব্যক্তিগত বা মালিকানাগত, এই যে মালিকানা চেঞ্জ হয়ে গেছে, তাই এটা হচ্ছে মালিকানাগত উপযোগ। মালিকানাগত উপযোগের আরেক নাম হচ্ছে ব্যক্তিগত, আরেকটা নাম হচ্ছে সত্যগত। পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে, যেটা আসবে সেটাই আনসার। এটা বুঝতে পারছি কিনা স্যার একটু জানাও তো। ক্রয় বিক্রয়ের ফলে মালিকানাগত বা সত্যগত বা ব্যক্তিগত উপযোগ সৃষ্টি হয়, এটা একটু বুঝতে পারছি কিনা জানাও স্যার। ডান লিখো সবাই, এটা যদি বুঝতে পারো তাহলে আমরা একটু উপযোগ বুঝলাম। জি, ওকে, মুবারক হোসেন জি স্যার, রিদওয়ানুল আজিম জি স্যার, ধন্যবাদ। যারা কমেন্ট করতেছে তারা কিন্তু অ্যাক্টিভ, আমার সাথে সাথে পড়াটা বুঝে নিচ্ছে। অনেকে আছে জাস্ট ঢুকে বসে আছে, কোনো রিপ্লাই দিচ্ছে না। আফিফা জান্নাত নূর জানাচ্ছে ডান, ভেরি গুড। তাহলে আমরা একটা উপযোগ শিখে ফেললাম। দ্বিতীয় নম্বর উপযোগটা আমরা একটু শিখি, সেটা হচ্ছে পরিবহন। পরিবহনের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? পরিবহন। পরিবহনের ফলে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, স্থানগত উপযোগ। এখন কেমনে সৃষ্টি হয় সেটা আমরা দেখব। পরিবহন মানে কি? আমরা যখন এক জায়গার পণ্য আরেক জায়গায় নিয়ে আসি, যেমন রাজশাহীর আম আমি ঢাকায় নিয়ে আসলাম, ঢাকার কোনো পণ্য চট্টগ্রাম নিয়ে আসলাম, চট্টগ্রামের কোনো পণ্য সিলেট নিয়ে গেলাম, তাহলে এক জায়গা থেকে যখন আমি আরেক জায়গায় পরিবহন করতেছি, এই পরিবহনের ফলে আমার স্থানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই পরিবহনের কারণে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, অর্থাৎ এক জায়গার পণ্য আমি আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, এর ফলে কি চেঞ্জ হচ্ছে? স্থান পরিবর্তন হচ্ছে। তাই বলা হয় পরিবহনের কারণে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এবার এটা বুঝতে পারছি কিনা বলো, বলো। পরিবহনের কারণে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, এটা বুঝতে পারছি কিনা? আফিফা জান্নাত নূর, রিদওয়ানুল আজিম, ধন্যবাদ বন্ধুদের মেনশন করার জন্য, ডান। তাহলে আমরা আরেকটা উপযোগ শিখে ফেললাম। পরিবহনের ফলে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, কারণ পরিবহনের ফলে এক জায়গা থেকে পণ্য আরেক জায়গায় কি হয়? স্থানান্তর হয়। আমরা দুইটা উপযোগ শিখে ফেললাম। এবার আসি 3 নম্বর উপযোগ। 3 নম্বর উপযোগ হচ্ছে অর্থ বা ব্যাংক। ব্যাংক কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাংক, ব্যাংক অর্থগত উপযোগ সৃষ্টি করে। অর্থগত কেমনে দেখো, ব্যাংকের সাথে আমাদের কিসের সম্পর্ক? ব্যাংকের সাথে আমাদের টাকার সম্পর্ক। আমার টাকার দরকার, আমি কোথায় গেলাম? ব্যাংক থেকে ঋণ নিতে। আমি টাকা জমা রাখবো, টাকা সঞ্চয় করব, কোথায় যাব? ব্যাংকে। আবার আমার অন্য কোনো, আমি আরেকজন বন্ধুকে টাকা পাঠাবো, আমি ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারবো। তার মানে আমার যত অভাব রয়েছে সেগুলো পূরণ করতেছে কে? ব্যাংক। আমার টাকার দিক দিয়ে যত অভাব রয়েছে সেগুলো পূরণ করতেছে ব্যাংক। তাই বলা হয় ব্যাংকের ফলে অর্থগত উপযোগ সৃষ্টি হয়। বুঝতে পারছি। এমডি ইউসুফ আলী জানাচ্ছে বুঝতে পারি না স্যার, তুমি ক্লাসে এখন এসেছো তাই বুঝতে পারছো না, যারা প্রথম থেকে ছিল তারা কিন্তু বুঝতে পারছে, একটু মনোযোগী হও। তাহলে দেখো, ব্যাংকের ফলে অর্থগত উপযোগ সৃষ্টি হয় কারণ আমার টাকা নিয়ে যত সমস্যা আছে সকল সমস্যা পূরণ করতেছে ব্যাংক। তাই বলা হয় ব্যাংকের ফলে অর্থগত উপযোগ সৃষ্টি হয়। এবার এটা বুঝতে পারছি কিনা স্যার বলো তো একটু সবাই, ব্যাংকের ফলে অর্থগত উপযোগ কেন সৃষ্টি হয় বুঝতে পারছি কিনা? তাহলে আমাদের 3টে উপযোগ শিখা শেষ হয়ে যাবে। তোমরা যদি বুঝতে না পারো আমি আবার আলোচনা করব। জি, আচ্ছা। তাহলে এবার আমরা 4 নম্বরটা নিয়ে আলোচনা করব। 4 নম্বর হচ্ছে আমাদের, দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি একদম বিস্তারিত ভাবে। 4 নম্বর হচ্ছে আমাদের বীমা। বীমা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? বীমা, বীমা হচ্ছে ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে, ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে। এখন আমরা অনেকেই চিনি না বীমা জিনিসটা আসলে কি। বীমা, অনেকে আমরা জীবন বীমা করি না, আমার জীবনের জন্য আমি যদি হঠাৎ করে মারা যাই তাহলে আমার পরিবার একটা ক্ষতিপূরণ ভাবে একটা টাকা পাবে, এটাকে বলা হয় বীমা। তাহলে অনেক রকমের বীমা রয়েছে, জীবন বীমা, তারপর রয়েছে অগ্নি বীমা, কোনো ব্যবসায় আগুন লাগলে, তারপর রয়েছে আমাদের নৌ বীমা, অনেক প্রকারের বীমা রয়েছে। তাহলে এই বীমার ফলে দেখো আমার ঝুঁকিটা কমে যাচ্ছে। আমি যদি মনে করে ব্যবসা করি, আমার সাগরে 2টা জাহাজ রয়েছে, সেই জাহাজগুলো এক দেশ থেকে আরেক দেশে পণ্য আনা নেওয়া করে, তাহলে হঠাৎ করে যদি আমার জাহাজটা একদিন সমুদ্রে ডুবে যায়, আমার ব্যবসাটা পুরোই লস, আমি পুরোই শূন্য হয়ে যাব, দেউলিয়া হয়ে যাব। কিন্তু আমার যদি বীমা করা থাকে, নৌ বীমা করা থাকে, তাহলে আমার ব্যবসায় যত টাকা লস হয়েছে বীমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দিবে।
তাহলে বিমার ফলে আমার কি হচ্ছে, ঝুঁকিটা কমে যাচ্ছে। এখন আমি নিশ্চিন্ত ঘুমাতে পারতেছি। আমি যদি ব্যবসায় লস হয়, কোনো যদি দুর্ঘটনা হয়, আমি বীমা কোম্পানি থেকে টাকা পাবো, ক্ষতিপূরণ পাবো। তাই বলা হয় বিমার ফলে ঝুঁকিগত উপযোগ সৃষ্টি হয়। এটা বুঝছি কিনা স্যার একটু বলেন, বিমাটা বুঝছি কিনা? বিমার ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? বিমার ফলে ঝুঁকিগত উপযোগ সৃষ্টি হয়। বিমাটা বুঝছো কিনা বলো আমাকে। আমি উদাহরণ দিয়ে একদম বুঝিয়ে দিচ্ছি, লাইভ এক্সাম্পল, তোমরা যাতে সহজে বুঝতে পারো। রিদওয়ানুল আজিম ডান, মুবারক হোসেন রাইট চিহ্ন, তার মানে ডান। দেখো কত সহজে আমরা ক্লিয়ার করতেছি, এগুলাই পরীক্ষা আসবে, এখান থেকে একটা সৃজনশীল আসবে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। আমি যখন তোমাদের সৃজনশীল সমাধান করে দিব তখন আনসার করতে পারবা। এবার আসে আমরা 5 নাম্বারটা আলোচনা করবো। 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, প্রশ্ন আসবে। গুদামজাতকরণ, তাহলে গুদামজাতকরণের ফলে কালগত বা সময়গত উপযোগ সৃষ্টি হয়, দুইটাই একই কথা। গুদামজাতকরণের ফলে কালগত বা সময়গত উপযোগ সৃষ্টি হয়। কেমনে সৃষ্টি হয়? যখন আমি পণ্য গুদামে রাখি, গুদামজাত করে রাখি পরবর্তীতে খাওয়ার জন্য। যেমন দেখো, আমরা গ্রীষ্মকালে আম পাই না? গ্রীষ্মকালে হচ্ছে আমাদের আমের সিজন, তখন আমরা আম পাই। কিন্তু এখন তো গ্রীষ্মকাল না, এখন মনে করো আমাদের শীতকাল। আমি এখনো বাজারে গেলে দেখতে পাচ্ছি এখন আম বিক্রি করতেছে অনেক দোকানদার। আবার আলু, আলু কিন্তু সারা বছর উৎপন্ন হয় না, আলুর একটা সময় থাকে, সে সময় আলু উৎপাদন হয়, আলুগুলো গুদামে রাখা হয়, সারা বছর আমরা খেতে পারি মতো। তাহলে গুদামজাতকরণের ফলে এক সময়ের পণ্য আমি আরেক সময় খেতে পারতেছি, তাই বলা হয় গুদামজাতকরণের ফলে সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি হয়। বুঝতে পারছো কিনা বলো? গুদামজাতকরণের ফলে এক সময়ের পণ্য আরেক সময়ে খেতে পারতেছি আমরা, সেজন্য বলা হয় গুদামজাতকরণের ফলে কালগত বা সময়গত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ এক সময়ের পণ্য আমি আরেক সময়ে পাচ্ছি, তাহলে এটাও আমার অভাব পূরণ করতেছে। তাহলে গুদামজাতকরণটা বুঝছি কিনা স্যার একটু বলো তো সবাই, গুদামজাতকরণটা বুঝছি কিনা সবাই বলো, গুদামজাতকরণ বুঝছি কিনা? ক্লিয়ার লিখো, যদি বুঝতে পারো লিখো ক্লিয়ার। জি স্যার, জি জি, আচ্ছা। এগুলো খুব ইজি, হ্যাঁ এগুলা খুব ইজি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো এগুলাকে কঠিন, কোনো কিছু কঠিন না। তাহলে এটা আমি সহজে পারতেছি, সহজে পারলে সৃজনশীলে আমি 10-এ 10 পাবো। তাহলে প্রথম অধ্যায়টা আমাদের খুবই সহজ। তারপর লাস্ট 6 নাম্বারটা, 6 নাম্বার উপযোগ কি দেখো, বিজ্ঞাপন। বিজ্ঞাপনের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? আমরা সবাই চিনি না বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং। ফেসবুকে ঢুকলে মাত্র বিজ্ঞাপন চলে আসে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এটা মাত্র 300 টাকায় পাবেন, এটা মাত্র 200 টাকায় পাবেন, এটা কিনলে এটা ফ্রি পাবেন, এগুলো হচ্ছে বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপনের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? বিজ্ঞাপনের ফলে জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়, অথবা তুমি বলতে পারো তত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়। তত্ত্বগত কেন? বিজ্ঞাপন আমাকে এক্সট্রা জ্ঞান দিচ্ছে। যেমন দেখো, এখন কিন্তু iPhone 16 বের হয়েছে, আইফোনের নতুন মডেল। সেটা আমি কেমনে জানতে পারলাম? বিজ্ঞাপনের মাধ্যমে। আমি যখন ফেসবুকে ছিলাম, আমার সামনে একটা বিজ্ঞাপন আসছে, আগামী 25 তারিখ iPhone 16 বাজারে আসবে, আপনারা চাইলে এটা ক্রয় করতে পারেন, এটার দাম মাত্র 1,80,000 টাকা। তার মানে আমি বিজ্ঞাপনটা দেখলাম, আমি জানতে পারলাম আচ্ছা, তার মানে iPhone 16 আসতেছে বাজারে। আমি আমার বন্ধুকে বললাম, আমার বন্ধু আরেকজনকে বললো। তাহলে বিজ্ঞাপনের মাধ্যমে আমি একটা এক্সট্রা তথ্য পেলাম এবং কিছুটা জ্ঞান পেলাম আইফোন সম্পর্কে, আইফোনের দাম কেমন হতে পারে, কখন লঞ্চ হচ্ছে, কোথায় গেলে পাবো, সবকিছু। তাই বলা হয় বিজ্ঞাপনের ফলে জ্ঞানগত বা তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে আমাদের উপযোগটা আজকে ক্লিয়ার। এবার বলো উপযোগটা ক্লিয়ার কিনা। উপযোগ কাকে বলে ক্লিয়ার করলাম, 6 রকমের উপযোগ নিয়ে আলোচনা করলাম। বুঝতে পারছো কিনা সবাই? খুবই সহজ ভাবে আলোচনা করলাম, তুমি আর কোনোদিন উপযোগে ভুল করবা না, তুমি আরেকজনকে শিখাতে পারবে উপযোগটা, তোমার আর কোনোদিন উপযোগ ভুল হবে না। জি স্যার, ক্লিয়ার, ডান, সবাই লিখো। তাহলে উপযোগ নিয়ে আমরা একদম 100% কনফিডেন্স পেয়েছি, উপযোগটা পারবো স্যার, আপনি যেখান থেকে প্রশ্ন করবেন করেন, আমি পারবো। ওকে, তাহলে আমরা একটা টপিক শেষ করলাম, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো অথবা তোমরা খাতায় নোট করতে পারো। যারা যারা লাইভ ক্লাসে রয়েছে খাতায় নোট করে পড়ালেখার একটা ফেসবুক গ্রুপ আছে, ওখানে পোস্ট করবা। এবং তোমরা আমাদের অ্যাডভান্স ব্যাচ সম্পর্কে জানো কিনা? আমাদের অ্যাডভান্স ব্যাচে কিন্তু ভর্তি চলছে ডিসকাউন্টে। এখানে ভর্তি হলে কি কি পাবা? কমার্সের অল সাবজেক্ট,
আর্টস এর অল সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট তুমি পেয়ে যাবা মাত্র কোর্স ফি 1700 টাকা। শুধুই 1700 টাকা তুমি ভর্তি হতে পারবা ডিসকাউন্টে। তুমি এখানে দেখো কমার্সের কি কি পাবা, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, তারপর ম্যানেজমেন্ট, তারপর তুমি এই অন্যান্য সাবজেক্ট গুলো পাবা, বাংলা, ইংলিশ, আইসিটি, অর্থনীতি, তারপর আর্টস এর সাবজেক্ট সবগুলো রয়েছে, পৌরনীতি, সমাজ বিজ্ঞান, ভূগোল, সবগুলাই পাবা। ঠিক আছে স্যার, তাহলে সবাই দ্রুত ভর্তি হয়ে যাও। এখানে আমরা যেভাবে পড়াচ্ছি পেইড বেসে ইচ্ছে ভালো ক্লাস নেই, আরো ভালোভাবে বুঝিয়ে দিই প্রত্যেকটা জিনিস বিস্তারিত, অধ্যায় শেষ হওয়ার পর এমসিকিউ সিকিউ সবগুলো সমাধান করে দিই। তাহলে আমরা এটা বুঝতে পারছি। এরপর আমরা পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করি। পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের, দেখো এই চারটা নিয়ে আমরা আলোচনা করবো। আজকে আমরা শিল্প নিয়ে আলোচনা করব। শিল্পটা কি, শিল্প নিয়ে ভালো করে বুঝবো। প্রথমে শিল্পের সংজ্ঞাটা দেখে নিই। শিল্প কাকে বলে? যে কর্মপ্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ ও এর রূপগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়, তাকে শিল্প বলে। তাহলে আমি কাকে শিল্প বলবো? প্রকৃতি প্রদত্ত কোনো জিনিসকে আমি যখন রূপগত গুণগত পরিবর্তন করব তাকে শিল্প বলবো। যেমন তুমি যে পড়ার টেবিলে বসে আছো, পড়ার টেবিলটা আমি ধরলাম গাছের তৈরি, তাহলে সেই টেবিলটা তৈরি করতে প্রথমে আমরা বনে গেলাম, বন থেকে গাছ সংগ্রহ করলাম, সংগ্রহ করে গাছটা বিভিন্ন শেপে কেটে তোমার বিভিন্ন আঠা দিয়ে জোড়া লাগিয়ে একটা টেবিল তৈরি করলাম। এটাকে আমরা শিল্প বলতে পারবো। কারণ শিল্প হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণ করে রূপগত গুণগত পরিবর্তন করে সেটা আমরা ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করলাম। তোমার বাসার দরজা, আমি ধরে নিলাম দরজাটা হচ্ছে কাঠের দরজা। দরজাটা কিভাবে তৈরি করছে? প্রথমে কাঠ কাটছে, সাইজ অনুযায়ী কাঠটা কাটছে, দরজার যা যা কাজ করা দরকার শেপ পরিবর্তন করে কাজ করছে, তাহলে এটাকে আমরা কি বলবো? শিল্প বলতে পারবো। তাহলে আমরা শিল্পের সংজ্ঞাটা বুঝে গেলাম। তারপর দেখো বিভিন্ন প্রকার শিল্প নিয়ে আমরা আলোচনা করব, যেখান থেকে পরীক্ষা আসবে। শিল্প থেকে পরীক্ষার সৃজনশীলও আসবে, আবার তোমার এমসিকিউ তো আসবে। কিভাবে আসবে একটু দেখবো। প্রথমে আছে দেখো কৃষি শিল্প, ধান, পাট, চা, তামাক, রাবার, তুলা চাষ হচ্ছে এই শিল্পের অন্তর্ভুক্ত। তাহলে কৃষি শিল্পের মধ্যে কি কি আছে? ধান চাষ করা, পাট চাষ করা, চা চাষ করা, সবগুলো কোন শিল্প আছে? কৃষি শিল্পে আছে। তোমাকে এমসিকিউ কিভাবে প্রশ্ন করবে দেখো, নিচের কোনটি, নিচের কোনটি কৃষি শিল্প? তাহলে এখানে যে কোনো একটা অপশন থাকতে পারে। তারপর দেখো প্রজনন শিল্প। প্রজনন শিল্প কাকে বলে? প্রজনন শিল্প হচ্ছে নার্সারি, পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম, হ্যাচারি প্রভৃতি। এখানে আমি কাকে বলে অ্যাড করি না, কারণ এখানে প্রশ্ন আসে শুধু হচ্ছে উদাহরণ থেকে, তাই। তাহলে দেখো নার্সারি, প্রজনন শিল্প মানে যেগুলো বংশ বৃদ্ধি পায়, বাড়ে। যেমন দেখো আমি যদি মুরগি চাষ করি, আমি 10টা মুরগি নিয়ে ব্যবসা শুরু করলাম, মুরগিগুলো ডিম দিল, আবার মুরগি উৎপাদন হলো, এভাবে কিন্তু মুরগির সংখ্যা বাড়তে থাকে। আমি মাছ চাষ করতেছি, আমি প্রথমে 500 পিস মাছ নিয়ে চাষ শুরু করলাম, সে মাছ আবার ডিম দিল, ডিম থেকে লক্ষ লক্ষ মাছ উৎপাদন হলো, এভাবে কিন্তু আমাদের আস্তে আস্তে বাড়তে থাকে। এটাকে আমরা বলবো প্রজনন শিল্প। যে শিল্পের মাধ্যমে বংশবৃদ্ধি বাড়ে, যে শিল্পের মাধ্যমে বংশবৃদ্ধি হতে থাকে, বাড়তে থাকে, সেটা হচ্ছে প্রজনন শিল্প। যেমন দেখো নার্সারি, একটা ফুলের একটা আমাদের একটা গাছ থেকে কিন্তু অনেকগুলো ফল পাই, ফলের বিচি থেকে আবার গাছ উঠে, এভাবে কিন্তু গাছ বাড়তে থাকে। পোল্ট্রি ফার্ম, আমি যেটা বললাম, আমরা যদি পোল্ট্রি ফার্মের কি করি, চাষ করি। ডেইরি ফার্ম, আমরা যদি গরু পালন করি, যেমন গরু বাছুর দিবে, আবার সেই গরু বাছুর থেকে আবার বাছুর হবে, এভাবে বাড়তে থাকবে। হ্যাচারি, আমরা যদি মাছ চাষ করি। তার মানে প্রজনন শিল্প হচ্ছে যেগুলো বৃদ্ধি পেতে থাকে, যেগুলো বংশবৃদ্ধির মাধ্যমে বাড়তে থাকে, সেগুলো হচ্ছে প্রজনন শিল্প। একটু বুঝছো কিনা বলো প্রজনন শিল্পটা? প্রজনন এবং কৃষি শিল্প বুঝছো কিনা বলো। তোমাকে যখন প্রশ্ন করবে নার্সারি কোন ধরনের শিল্প, পোল্ট্রি ফার্ম কোন ধরনের শিল্প, মাছ চাষ কোন শিল্পের অন্তর্ভুক্ত, সঠিক উত্তর হচ্ছে প্রজনন শিল্প। ওকে, রিদওয়ানুল আজিম জি, মুবারক হোসেন, সবাই বুঝেছে। দেখো পড়াগুলো কত সহজ, মুখস্থ করতে হবে না, ভালো করে বুঝলে আমাদের এনাফ, মুখস্থ করার কোনো দরকার নেই। তারপর দেখো নিষ্কাশন শিল্প, আমরা এখন নিষ্কাশন শিল্পটা শিখবো। নিষ্কাশন শিল্পের আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে উত্তোলন শিল্প। আমি এখানে লিখে দিচ্ছি, নিষ্কাশন শিল্পের আরেক নাম হচ্ছে উত্তোলন শিল্প। তাহলে নিষ্কাশন শিল্প কি কি দেখো, বন থেকে কাঠ সংগ্রহ, খনি থেকে কয়লা উত্তোলন, নদী ও সাগর থেকে মাছ আহরণ, এগুলো হচ্ছে নিষ্কাশন শিল্প।
নিষ্কাশন শিল্পের মূল কথা হচ্ছে প্রাকৃতিক সম্পদগুলো আহরণ করা। প্রাকৃতিক সম্পদগুলো কি কি? মাটির নিচে কয়লা আছে, মাটির নিচে তেল আছে, সেই তেলগুলো যখন আমি আহরণ করব সেটা হচ্ছে নিষ্কাশন শিল্প। যে শিল্পে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় সেটাই হচ্ছে নিষ্কাশন শিল্প। মাটির নিচ থেকে তুমি কয়লা তোলো, মাটির নিচ থেকে তেল তোলো, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ যখন আমরা আহরণ করব, বন থেকে গিয়ে আমি কাঠ নিয়ে আসলাম, তাহলে কাঠ হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আমি আহরণ করলাম, সেটাকে আমরা বলবো নিষ্কাশন শিল্প। সাগর থেকে মাছ ধরলাম, সেটাও নিষ্কাশন শিল্প। কেমনে? মাছ হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাহলে আমরা শিখছি কি প্রাকৃতিক সম্পদ আহরণ করাকেই নিষ্কাশন শিল্প বলে। তাহলে আমি সাগরে গিয়ে যে মাছটা ধরে আনলাম, তার মানে আমি কি করলাম? প্রাকৃতিক সম্পদ আহরণ করলাম, এটাকে আমরা বলবো নিষ্কাশন শিল্প। বুঝতে পারছি স্যার? নিষ্কাশন শিল্প মানে প্রাকৃতিক সম্পদগুলো আহরণ করা, মাটির নিচ থেকে গ্যাস তোলা, মাটির নিচ থেকে কয়লা তোলা, বন থেকে গিয়ে কাঠ নিয়ে আসা, মাছ ধরা, এগুলো সব হচ্ছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্পের আরেক নাম হচ্ছে উত্তোলন শিল্প। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এরপর দেখো উৎপাদন বা প্রস্তুত শিল্প। উৎপাদন বা প্রস্তুত শিল্পটা আসলে কি? চিনি শিল্প, সিমেন্ট শিল্প, বস্ত্র শিল্প, ইস্পাত ও প্রকৌশল শিল্প, আসবাবপত্র শিল্প, যেগুলো উৎপাদন করা হয় বা প্রস্তুত করা হয়। যেমন চিনি, চিনি কিভাবে প্রস্তুত করে? আখ থেকে সংগ্রহ করে। সিমেন্ট কিভাবে প্রস্তুত করে? পাথরকে গুঁড়ো করে। বস্ত্র, বস্ত্র কি তৈরি করা হয়? সুতা দিয়ে। ইস্পাত শিল্প, আসবাবপত্র তৈরি করা হয়। তার মানে যেগুলো, তাহলে ফলমূল আহরণ কি হবে? ভেরি গুড, রিদওয়ানুল আজিম একটা ভালো প্রশ্ন করেছে। ফলমূল আহরণ কি হবে? ফলমূল আহরণের নিষ্কাশন শিল্প। ফল হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আমি সেটা আহরণ করে আনতেছি, তাহলে সেটা কি? নিষ্কাশন শিল্প। ভেরি গুড। এরকম ভালো ভালো তোমাদের মাথায় যে প্রশ্নগুলো আসে সেগুলো জিজ্ঞেস করবা। স্যার কখন কখন লাইভ স্টার্ট হয় বলবেন? আমাদের পড়ালেখার ফেসবুক পেজে একটা রুটিন দেওয়া আছে, সেই রুটিন অনুযায়ী লাইভ ক্লাস শুরু হয়, এবং আমাদের পেজ বেসের ক্লাস কিন্তু প্রতিদিন চলতেছে। বুঝছি স্যার? তাহলে উৎপাদন বা প্রস্তুত শিল্প মানে যেগুলো প্রস্তুত করা হয়, উৎপাদন করা হয়, সেগুলাই হচ্ছে উৎপাদন বা প্রস্তুত শিল্প। তারপর একটা দেখো নির্মাণ শিল্প, সবচেয়ে সহজ শিল্প। যেগুলো দেখো রাস্তাঘাট নির্মাণ, বিল্ডিং নির্মাণ, সেতু নির্মাণ, টানেল নির্মাণ, যে কোনো কিছু নির্মাণ হচ্ছে আমাদের কোন শিল্প? নির্মাণ শিল্পে আসবে। এই যে দালান কোটা, কালভার্ট, সেতু, বাঁধ নির্মাণ, খাল খনন, রাস্তাঘাট, সবকিছু হচ্ছে কোন শিল্পে যাবে? নির্মাণ শিল্পে যাবে। তারপর দেখো সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্প হচ্ছে যেগুলো আমাদের সেবা দিবে। আমাদের কি কি সেবা দেয় দেখো? আমরা গ্যাস থেকে সেবা পাই, বিদ্যুৎ সেবা, পানি সেবা। পানি দেখো, আমরা যারা ঢাকা চিটাগাংয়ে থাকি, আমাদের পানি সাপ্লাই কে দেয়? ওয়াসা। তাহলে আমরা এগুলা এখান থেকে সেবা পাই, সেগুলো সেজন্য এগুলাকে বলা হয় সেবা শিল্প। আমরা গ্যাস থেকে সেবা পাই, বিদ্যুৎ থেকে সেবা পাই, পানি থেকে সেবা পাই, এগুলো ইন্টারনেট থেকে সেবা পাই, এগুলো সব হচ্ছে সেবা শিল্প। তাহলে স্যার আজকের পড়া এতটুকু বুঝছি কিনা বলো তো? আজকে আমরা এতটুকু পড়বো, এর পরবর্তী এরপর থেকে শুরু করব, অধ্যায় শেষ হলে সৃজনশীল সমাধান করব। এগুলো সবাই বলো তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? কেমন লেগেছে তোমাদের কাছে ক্লাস? সহজ লেগেছে কিনা? সবকিছু ভালোভাবে বুঝতে পারছো কিনা একটু জানাও। এভাবে যদি আমরা আস্তে আস্তে বিস্তারিত ধরে ধরে পড়ি, ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনায় A+ পাওয়ার ক্ষেত্রে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। সর্বোচ্চ হায়েস্ট নাম্বার তুলতে পারবা তুমি যদি বুঝে বুঝে পড়ো। জি স্যার, অনেক ভালো। ক্লাস আবার কখন হবে স্যার? প্রতি মঙ্গলবারে আমাদের ক্লাসটা হবে, প্রতি মঙ্গলবারে ম্যানেজমেন্ট ক্লাস হবে পেজে। এবং তোমরা রুটিনটা দেখে নিতে পারো, পড়ালেখা ফেসবুক পেজে ঢুকে কভার ফটোতে একটা রুটিন দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করব। সবাই ভালো থাকবা। যদি তোমরা ক্লাসের নোটগুলো করে থাকো, পড়ালেখার একটা গ্রুপ আছে, সেখানে অবশ্যই কি করবা? নোটগুলো সাবমিট করবা। ঠিক আছে? ফ্রি ক্লাস দিয়ে তোমার নাম, তুমি কোন কলেজের, নোটগুলো সাবমিট করে দিবা, কোন অধ্যায়ে। তোমার নোট পরে আরেকজন ভালো করে পড়তে পারবে। ঠিক আছে স্যার? যদি গ্যাস লেখা থাকে তবে এটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? যদি গ্যাস, এই যে দেখো গ্যাস হচ্ছে আমাদের সেবা পরিবেশক শিল্প। ক্লিয়ার স্যার? বুঝতে পারছি। তাহলে গ্যাস হবে সেবা পরিবেশক শিল্প। তাহলে আজকের ক্লাসটা স্যার আমরা ভালোভাবে বুঝতে পারছি। এই অধ্যায়ের প্রায় অর্ধেক শেষ করে ফেলেছি। এর পরবর্তী ক্লাস আমরা পুরো অধ্যায়টা শেষ করব, এবং MCQ CQ তোমাদের যা যা লাগে আমি সবগুলো ক্লাস নিব তোমাদের জন্য। ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। বন্ধুদের নিয়ে হাজির হবা সবাই। সবাইকে আসসালামু আলাইকুম।